আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 22শে সেপ্টেম্বর রবিবার। দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বানভাসী খানাকুলে গাড়ি থেকে লুট, ত্রাণ। তৃণমূলের দাবি বিজেপি খেপাচ্ছে মানুষকে, পাল্টা খোঁচা বিজেপির। আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আইএমএ রাজ্য শাখার বৈঠকে তুলকালাম, বের করে দেয়া হলো উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ 3 জন চিকিৎসককে। আরজিকর হাসপাতালে অপারেশন থিয়েটারের মধ্যে চলতো দেদার ফুর্তি, খানাপিনা। ওটির মোচ্ছব ভিডিও করে কোপে অভয়া, সিবিআইয়ের নয়া দাবিতে তোলপাড়। জামিন পেয়েছেন শুক্রবার, কিন্তু আইনি জটিলতায় শনিবারও তিহার জেল থেকে বেরোতে পারলেন না অনুব্রত মণ্ডল। মানবতার স্বার্থে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে, কোয়াড সম্মেলনে বলেছেন নরেন্দ্র মোদী। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরানের একটা খনিতে বিস্ফোরণে 51 জন নিহত হয়েছেন। দেশটার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আজ রবিবার এই তথ্য দিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটার মার্ক্সবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। রামাল্লায় আল জাজিরার কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সব মিলিয়ে ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। বানভাসী খানাকুলে গাড়ি থেকে লুট হয়েছে ত্রাণ। তৃণমূলের দাবি বিজেপি খেপাচ্ছে মানুষকে, পাল্টা খোঁচা বিজেপির। বানভাসী এলাকা জলময়, বাড়িঘর থেকে রাস্তাঘাট। স্থানীয়দের সাহায্যের জন্য প্রশাসনের তরফে ত্রাণ পাঠানো হয়েছিল। একটা ম্যাটাডোরে শুকনো খাবার দাবার সহ বেশ কিছু জিনিস রাখা ছিল। গাড়িটা ছিল হুগলির খানাকুল বিডিও অফিসের সামনে। অভিযোগ, সেই গাড়ি থেকেই ত্রাণ লুট করে নিয়ে যান কয়েকজন। ম্যাটাডোরে উঠে যে যতটুকু পারেন তাই নিয়ে রওনা দেন বাড়ির পথে। ত্রাণ লুটের অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ। ওই ঘটনার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে। তারা সাধারণ মানুষকে এই সব কাজ করতে উস্কে দিচ্ছে। বিজেপি অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। আইএমএ রাজ্য শাখার বৈঠকে তুলকালাম, বের করে দেয়া হলো উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ 3 জন চিকিৎসককে। আইএমএর পশ্চিমবঙ্গ শাখার নির্বাচনী প্রস্তুতি বৈঠকে 2 লবির মধ্যে ঝামেলা তুঙ্গে উঠল। 3 জন চিকিৎসককে ঘিরে চলল বিক্ষোভ। শেষ পর্যন্ত বৈঠক থেকেই বের করে দেয়া হলো 3 জন চিকিৎসককে। তারপর শুরু হয় বৈঠক। রবিবার পার্ক সার্কাসে আইএমএর রাজ্য শাখার বৈঠক ছিল। এই সংগঠনের বিভিন্ন পদে কারা মনোনয়ন জমা দেবেন তা নির্ধারণ করতে রবিবার বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু বৈঠক শুরুর আগেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। চিকিৎসক তাপস চক্রবর্তী, জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য চিকিৎসকরা। গো ব্যাক স্লোগানও উঠতে থাকে। অভিযোগ, এই 3 জন চিকিৎসক উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ। তাপস জানিয়েছেন তিনি অসুস্থ। বৈঠকে যোগ দিতেই তিনি এসেছিলেন, কিন্তু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিযোগের তীর আইএমএর রাজ্য সম্পাদক শান্তনু সেন এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে, যদিও এই বিষয়ে শান্তনুর কোনো প্রতিক্রিয়া মেলেনি। আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে দাদাগিরির অভিযোগ ওঠে। সেই সব অভিযোগের নেপথ্যে বারবার উঠে আসে উত্তরবঙ্গ লবির কথা। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএমও অভিজ্ঞদের নামও প্রকাশ্যে আসে। থ্রেড কালচার নিয়ে অভিজ্ঞদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। এমনকি আরজিকর কাণ্ডের পর ঘটনাস্থলে তাদের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, তারা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। সেই ঘটনার পর থেকেই বিরূপাক্ষদের বিরুদ্ধে
বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। বিরূপাক্ষদের সঙ্গে নাম জড়িয়ে যায় চিকিৎসক তাপসের। তিনি আইএমের মালদা শাখার সভাপতিও ছিলেন, কিন্তু আরজিকর কাণ্ডের পর তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়। অভিযোগ, আরজিকরের ঘটনাস্থলে গিয়েছিলেন তাপস। কেন তিনি হঠাৎ সেখানে গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। কোনো প্রমাণ লোপাটের চেষ্টাতেই তাপস আরজিকরের সেমিনার হলে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই বিতর্কের মধ্যেই তাকে আইএমের পদ থেকে অপসারণ করা হয়। আরজিকর হাসপাতালে অপারেশন থিয়েটারের মধ্যে চলত দেদার ফুর্তি, খানাপিনা। ওটির মোচ্ছব ভিডিও করে কোপে অভয়া। সিবিআইয়ের নয়া দাবিতে তোলপাড়। মদ মাংস সঙ্গে নাচ গান। ডেকে পাঠানো হতো তরুণী ইন্টার্ন কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের। সেই মোচ্ছবের ভিডিও তোলাই কি কাল হয়েছে অভয়ার? এই কারণেই কি সন্দীপ বাহিনীর কোপে পড়েছেন তিনি? অন্যান্য নানা সম্ভাবনার পাশাপাশি এই প্রশ্নগুলোই এখন ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীদের। এজেন্সির দাবি, ওই ভিডিও প্রকাশ্যে চলে এলে বিপদে পড়ে যেতেন মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই কারণে তরুণী চিকিৎসককে খুনের পর তড়িঘড়ি তার স্মার্টফোন থেকে তা ডিলিট করা হয়। সূত্রের খবর, ফরেনসিক টিমের সাহায্যে সেটা পুনরুদ্ধার করে ফেলেছে সিবিআই। ফলে ধৃত সন্দীপের বিপদ আরও বাড়ছে। এই কাজে তার সঙ্গীদেরও চিহ্নিত করে ফেলেছেন গোয়েন্দারা। সিবিআইয়ের এই দাবিতে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। জামিন পেয়েছেন শুক্রবার, কিন্তু আইনি জটিলতায় শনিবারও তিহার জেল থেকে বেরোতে পারলেন না অনুব্রত মণ্ডল। সম্ভবত জামিন পাওয়ার পরেও দুদিন জেলেই থাকতে হবে তাকে। সোমবার বিকেলে তিহার থেকে মুক্ত হতে পারেন তিনি। শুক্রবারই বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে দিল্লির রাউস এভিনিউয়ের বিশেষ আদালত। সেই সমস্ত শর্তের অন্যতম হলো 10 লক্ষ টাকার বন্ড জমা দিয়ে জামিনে ছাড়া পেতে হবে তাকে। শনিবার অনুব্রতর আইনজীবী শাম্ব নন্দী ব্যাখ্যা দিয়েছেন, আদালতের রায়ের অর্ডার কপি হাতে পেলেও বেল বন্ডের ভেরিফিকেশন রিপোর্ট এদিন রাত পর্যন্ত মেলেনি। ফলে শনিবার জেল থেকে বেরোতে পারেননি অনুব্রত মণ্ডল। এ ব্যাপারে আইনি বিশেষজ্ঞদের ব্যাখ্যা হচ্ছে, শুক্রবার বিকেলে ওই তৃণমূল নেতার জামিনের রায় ঘোষণা করেছে রাউস এভিনিউয়ের বিশেষ আদালত। শনিবার সকালে বন্ডের টাকা জমা করতে হয়েছে। ফলে তার ভেরিফিকেশনের বিষয়টা কিছুটা সময় সাপেক্ষ তো বটেই। সেই কারণে এদিন জেল থেকে ছাড়া পাননি অনুব্রত মণ্ডল। সব মিলিয়ে সোমবার সন্ধ্যায় তিহার মুক্তি ঘটতে চলেছে এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। মানবতার স্বার্থে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে, কোয়াড সম্মেলনে বলেছেন নরেন্দ্র মোদী। আমেরিকায় গিয়ে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেছেন মোদী। তারপরেই কোয়াড সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে যখন বিশ্বের নানা প্রান্তে উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে। এমন পরিস্থিতিতে কোয়াড গোষ্ঠীর দেশগুলো একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে। বিশ্ব শান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের অগ্রাধিকার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, মুক্ত, সমৃদ্ধিমূলক বাতাবরণ বজায় রাখা, সেটাই আমাদের অঙ্গীকার। এরই সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দিতে পারার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হয়েছে। কোয়াড নেতাদের মধ্যে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা এমন একটা প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে মিশ্রি বলেছেন, যেমন আমি বলেছি, এই আলোচনাগুলো এই অঞ্চলের বিষয়গুলো নিয়ে ছিল। তারা হয়তো এক বা অন্য পক্ষের জন্য দ্বিপাক্ষিক স্বার্থের হতে পারে, কিন্তু তারা সেই অঞ্চলের বাইরেও তাৎপর্যপূর্ণ। ইরানের একটা খনিতে বিস্ফোরণে অন্তত 51 জন নিহত হয়েছেন। দেশটার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আজ রবিবার এই তথ্য দিয়েছে। খবরে বলা হয়েছে, তাবাস খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 51 হয়েছে। ইরনার আগের খবরে নিহত ব্যক্তির সংখ্যা 30 জন বলে উল্লেখ করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কয়লার খনিটার অবস্থান ইরানের দক্ষিণ খোরসান প্রদেশে। সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে, এতে হতাহতের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সময় খনিতে 69 জন কর্মী কাজ করছিলেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে বিস্ফোরণ ঘটে। খনি বিস্ফোরণে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটার মার্ক্সবাদী নেতা অনুরা কুমারা দিসানায়েকে। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের পর দিসানায়েকে এগিয়ে রয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন দ্য স্টেট টাইমস। এতে বলা হয়েছে, কয়েক বছর আগে গণ অভ্যুত্থানের পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন দেশটার জনগণ। অনুষ্ঠিত এই নির্বাচনে এখন চলছে ভোট গণনা, আর প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন মার্ক্সবাদীরা। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য মতে প্রাথমিক গণনার 7 লাখ ভোটের মধ্যে 60.21% ভোট পেয়েছেন দিসানায়েকে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। রবিবার বিকেলে বাংলাদেশের রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এই সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টা নিশ্চিত করেছেন। এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক বিষয়ক সহ কমিটির সদস্য শ্যামা ওবায়দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ হাই কমিশনার প্রভন বাধে। রামাল্লায় আল জাজিরার কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। কার্যালয়ের চারপাশে এখনও গুলি এবং কাঁদানে গ্যাসের শব্দ অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে, এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে 45 দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ভারী অস্ত্রশস্ত্র এবং মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে রবিবার ভোরে আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারির কাছে বন্ধের নির্দেশ হস্তান্তর করেছে। তবে কেন আল জাজিরার এই কার্যালয়টা বন্ধ করা হচ্ছে, এই বিষয়ে কোনো কারণ জানায়নি ইসরায়েল। এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টাইনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট। ওই বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর এই ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা এবং গণমাধ্যমে কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখুন, অবশ্যই সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।